ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকে আমরা ইংরেজি সাহিত্যের একটা জটিল কবিতা পড়তে চলেছি। এই কবিতাটা ক্লাস 12-এর সেমিস্টার 3-তে কিন্তু রয়েছে। কবিতাটার নাম হলো ইউলিসেস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটা পড়তে গেলে বেশ কিছু তথ্য আমাদেরকে আগে জেনে নিতে হবে। দেখো, আমি বোর্ডে একটা বাংলা কথা লিখেছি। প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে এক তরুণ কবি যখন গভীর হতাশায় হারিয়ে যাচ্ছেন, তখন তিনি অনুপ্রেরণা খুঁজে পেলেন এক প্রাচীন মহাকাব্যের বীর নায়কের মধ্যে। জীবনের সমস্ত শোক ও সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাওয়ার সংকল্প খুঁজে পেলেন তিনি। তৈরি হতে লাগলো একের পর এক অমর সাহিত্য কীর্তি। কেন এই কথাটা লিখলাম, ইংলিশের ক্লাস বাংলায় লিখলাম কেন, একটু বোঝার জন্য। এটাকে আমরা ইন্ট্রোডাকশন হিসাবে ব্যবহার করতে পারি। ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন থেকে আমাদেরকে এটা আগে ক্লিয়ার করে নিতে হবে যে যে কবিতাটা পড়তে চলেছি, অর্থাৎ ইউলিসেস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন, এটার সূত্রপাত, এটার সৃষ্টিটা কিভাবে হয়েছিল, কিভাবে এই কবিতাটা রচিত হলো, বেশ কিছু তথ্য জানা প্রয়োজন। এই যে লিখেছে দেখো, প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে, এখানে বন্ধুটাকে, এই বন্ধুকে ভালো করে খাতার মধ্যে প্রত্যেকটা তথ্য নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। FRIEND, এই এই ফ্রেন্ড, এই বন্ধু, এই বন্ধুকে, এই বন্ধু হলো আর্থার আর্থার হেনরি হ্যালাম। আর্থার হেনরি হ্যালাম। প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে, তাহলে বন্ধুটা জানলাম, বন্ধুগুলোকে আর্থার হেনরি হ্যালাম। অকাল মৃত্যুতে এক তরুণ কবি, এই তরুণ কবিটাকে অ্যালফ্রেড লর্ড টেনিসন। তাহলে প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে এক তরুণ কবি যখন হারিয়ে যাচ্ছেন হতাশায়, তাহলে এই বন্ধু অর্থাৎ আর্থার হেনরি হ্যালাম যখন মৃত্যু ঘটে, আর্থার হেনরি হ্যালামের যখন মৃত্যু ঘটে, সেই শোকে অ্যালফ্রেড লর্ড টেনিসন কিন্তু শোকাহত। এমনকি সে নিজে আর কিছু করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, মনের মধ্যে হতাশা নেমে এসেছে। তখন তিনি অনুপ্রেরণা খুঁজে পেলেন এক প্রাচীন মহাকাব্যের বীর নায়কের মধ্যে। প্রাচীন মহাকাব্যটার নাম কি? প্রাচীন মহাকাব্যটা হলো হোমার হোমার ওডিসি। হোমারের লেখা প্রাচীন মহাকাব্য ওডিসি। আমরা জানি, ইতিহাসে পড়েছি, হোমারের দুটি মহাকাব্য ছিল, একটা ইলিয়াড আর একটা ওডিসি। তাহলে হোমারের এই ওডিসি নামক মহাকাব্য থেকে তিনি কি পেলেন না, প্রাচীন মহাকাব্যের বীর নায়কের মধ্যে। বীর নায়কটাকে, বীর নায়ক হচ্ছে অডিসিউস। ODYSSEUS। এই অডিসিউসটাই হলেন আমাদের ইউলিসেস। ব্যাস, তাহলে কি বলছি, বীর নায়কের মধ্যে। এবার জীবনের সমস্ত শোক সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাওয়ার সংকল্পটা খুঁজে পেলেন। আগে অ্যালফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে একটু জানি। অ্যালফ্রেড লর্ড টেনিসনের জন্ম হয়েছিল 1809 সালে, তিনি মারা গিয়েছিলেন 1892 সালে। এই পরিবারে 12 জন ভাই বোন ছিল। অ্যালফ্রেড লর্ড টেনিসনের পরিবারে 12 জন ভাই বোন ছিল। সেই 12 জন ভাই বোনের মধ্যে চতুর্থতম সন্তান হলেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। পড়াশোনা করার জন্য বিদেশে যান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখানেই তার এই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, যার নাম আর্থার হেনরি হ্যালাম। ব্যাস, এবার এই যে আর্থার হেনরি হ্যালামের মৃত্যু ঘটে, তারপর পুরো সিচুয়েশনটা এটা তৈরি হয়, যেটা বললাম। এবার জানতে হচ্ছে এই কবিতাটা কোন সময়ে লেখা। এই কবিতাটা ভিক্টোরিয়ান এজে লেখা। ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজে লেখা, অর্থাৎ কুইন ভিক্টোরিয়ার সময়কালে লেখা। এটা পাবলিকেশন হয়েছিল, কখন পাবলিশড হয়েছিল? PUBLISHED, পাবলিশড হয়েছিল 1842। 1842 সালে এটা প্রকাশিত হয়েছিল। কোন রীতির কবিতা? রীতিকে ইংলিশে জনার বলে। কোন জনারের কবিতা? এটা হলো এপিক পোয়েম। এপিক পোয়েম। এপিক পোয়েম কোন ভার্সে? ভার্সে একসঙ্গে বলে দিই, ইন ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স।
কোনো লাইনের সঙ্গে কিন্তু ছন্দ মিলবে না, একে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। তাহলে এপিক পোয়েম ইন ব্ল্যাঙ্ক ভার্স। এবার স্টাইলটা দেখে নাও, কোন স্টাইলে কবিতাটা লেখা হয়েছে। সব কিন্তু খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করো, প্রত্যেকটা তথ্য কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কোন স্টাইলে লেখা? স্টাইল হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ আমরা সেমিস্টার 2তে পেয়েছিলাম, যেখানে ছিল কি ওই ডাচেসের কবিতাটা, সেখানে আমরা পেয়েছি ড্রামাটিক মনোলগ। সবটা বলে দিচ্ছি ড্রামাটিক মনোলগ কি, আর একবার বলবো। এবার তথ্যটা হচ্ছে কি, ওনার যে স্ত্রী, ওয়াইফের নাম কি ছিল? পেনিলপি। পেনিলপি। সন্তানের নাম কি? শন টেলিমেকাস। টেলিমেকাস। এই হচ্ছে তথ্যটা। এই তথ্যটা ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করবে। এটা গেল বাহ্যিক তথ্য। এবার এটা একটু আলোচনা করি, এই ড্রামাটিক মনোলগটা। ড্রামাটিক মনোলগ কি না, এখানে স্পিকার থাকবে, স্পিকার মানে যে কথা বলছে, আর কে থাকে? সাইলেন্ট লিসেনার। সাইলেন্ট লিসেনার, নীরব শ্রোতা। অর্থাৎ শ্রোতা যারা যারা শুনছে তারা কিন্তু কোনো কথা বলবে না, বক্তা একাই পুরো কথাটা বলবেন। এটাকে ড্রামাটিক মনোলগ বলা হয়। স্ত্রীর নাম বললাম কি? পেনিলপি। সন হচ্ছে টেলিমেকাস। এবার একটা তথ্য দিই, যখন ট্রয়ের যুদ্ধ থেকে ইউলিসেস ফিরে আসছেন, সেই ফিরে আসার পথে আবারও যুদ্ধের মুখোমুখি হয়, অনেকগুলো যুদ্ধ তিনি জয়লাভ করেন। এই যুদ্ধ জয়ের পরে যখন তিনি নিজের রাজ্য ইথাকাতে ফিরে আসেন, তখন দেখেন যে তার রাজ্যবাসী তাকে গ্রাহ্য করছে না, গণ্য করছে না, তার আসল মর্যাদা তাকে দিচ্ছে না। তোমাকে যদি তোমার আসল মর্যাদা কেউ না দেয়, তোমার অভিজ্ঞতাকে যদি কেউ তুচ্ছ মনে করে, তুমি কি সেই জায়গায় থাকবে? না। ঠিক তেমনই সিচুয়েশনে এই কবিতাটা লেখা হয়েছে। এবার একটু তথ্য জানা দরকার। ইউলিসেস কে? হু ইজ ইউলিসেস? হু ইজ ইউলিসেস? এই কথাটা মাথার মধ্যে অবশ্যই আসছে। যাকে নিয়ে কবিতাটা লেখা, সেই ইউলিসেস কে? এই ইউলিসেস কে না ল্যাটিন নেম? ল্যাটিন নেম ভালো করে খাতার মধ্যে লিখবে এটা। ল্যাটিন নেম অফ দ্য legendary Greek hero Odysseus. He is the king of Ithaca. He is the king of Ithaca. এটা জানলাম। আর একটা জানবো কি, যে হিরো অফ হোমার্স ওডিসি। আগেও বলেছি, এই তথ্যটা ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে যে হু ইজ ইউলিসেস। এই ইউলিসেসটা কি? কি লিখলাম? যে ল্যাটিন নেম অফ দ্য লেজেন্ডারি গ্রিক হিরো অডিসিউস। এই লেজেন্ডারি গ্রিক হিরোর যে অডিসিউস, তারই একটা ল্যাটিন নেম হচ্ছে ইউলিসেস। হি ইজ দ্য কিং অফ ইথাকা। ইথাকা নগরীর রাজা। হিরো অফ হোমার্স ওডিসি। হোমারের যে মহাকাব্য ওডিসি, তার নায়ক হলেন আমাদের আজকের পাঠ্য ইউলিসেস। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে সিচুয়েশনটা মাথায় রেখে এবার প্রত্যেকটা লাইন ভালো করে শব্দগুলো দিয়ে বুঝে নিই। তাহলে ইউলিসেস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। ইট লিটিল প্রফিটস। ইট লিটিল প্রফিটস। এই লিটিল প্রফিটসটা আমরা এভাবে ভাববো, কবিতার মধ্যে কিছু জটিল ওয়ার্ড থাকে,
যে ওয়ার্ডটার মিনিংটা একটু ভিন্ন ধরনের হয়। এই লিটিল প্রফিটস, প্রফিটস এটাকে আমরা বুঝবো কি, যে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কবিতাটা অত্যন্ত জটিল, কিন্তু বিশ্বাস করো লাইনটা ভালো করে ওয়ার্ডগুলো নোট ডাউন করো, একদম জলের মতো সহজ লাগবে, আর কিন্তু জটিল অবশ্যই লাগবে না। ভালো করে প্রত্যেকটা ওয়ার্ডকে দেখে নাও। ইট লিটিল প্রফিটস, এতে কোনো লাভ নেই। কোনটাতে কোনো লাভ নেই? সিচুয়েশনটা কি বললাম, ট্রয়ের যুদ্ধ শেষ করে ইউলিসেস ফিরে আসছেন, ফিরে আসতে আসতে অনেক যুদ্ধ করছেন, সেই যুদ্ধ জয়ের পরে নিজের রাজ্য ইথাকাতে ফিরে আসছেন, কিন্তু ইথাকা এসে দেখছেন কি তার মূল্যটা ZERO মানে জিরো। এরপর তিনি বলছেন কি, ইট লিটিল প্রফিটস, এতে কোনো লাভ নেই। দ্যাট অ্যান আইডল কিং, আইডল কথাটা কি রয়েছে দেখো, ওয়ার্ডটা IDLE, আইডল মানে অলস, আইডল মানে অলস। তাহলে অলস রাজা হয়ে কোনো লাভ নেই। রাজা যদি অলস হয় তাহলে লাভ কি থাকে? না। রাজা মানে রাজ্য শাসন করবে, তাকে যদি অলস হয়, সেই রাজা যদি অলস হয়, সেই রাজ্যের কিন্তু ভাঙন অবশ্যই ধরবে। তাহলে রাজা মানে বলছে কি, যে অলস রাজা হয়ে কোনো লাভ নেই। ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, অলস রাজা হয়ে কোনো লাভ নেই। বাই দিস স্টিল হার্প, বাই দিস স্টিল হার্প, বাই মানে কি? বাই মানে পাশে। স্টিল মানে কি? বাই দিস স্টিল, স্টিল মানে স্তব্ধ বলতে পারি। এখানে স্টিল কি এভাবে লিখবে, স্টিল STILL, স্টিল হচ্ছে স্ফুলিঙ্গহীন, স্ফুলিঙ্গহীন, স্ফুলিঙ্গহীন। স্টিল হার্ট আছে দেখো, HEARTH, হার্ট হচ্ছে চুল্লি, চুল্লি অর্থাৎ ফায়ার প্লেস। তাই বলছে যে চুল্লিতে কোনো স্ফুলিঙ্গ নেই, তার পাশে বসে থেকে কোনো লাভ আছে? নেই। ভালো করে লাইনগুলো দেখো, এতে কোনো লাভ নেই। কোনটাতে কোনো লাভ নেই? এবার বলছে কি, যে অলস রাজা হয়ে কোনো লাভ নেই। আর বলছেন কি, স্ফুলিঙ্গহীন চুল্লির পাশে বসে থেকে লাভ নেই। যে চুল্লিতে কোনো আগুনের শিখা উঠছে না, তার পাশে তুমি সারাদিন যদি বসে থাকো, তাতে কি আগুনের শিখার অংশটা বাড়বে? না। তাতে বসে থেকে বা তার পাশে বসে থেকে কোনো লাভ নেই। তাহলে ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্প, এই স্ফুলিঙ্গহীন চুল্লির পাশে বসে থেকে কোনো লাভ নেই, অলস রাজা হয়ে কোনো লাভ নেই। অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস, অ্যামাং কথাটা কখন ইউজ করা হয়? প্রিপোজিশনটা যখন অনেকের মধ্যে হয়। তাহলে অ্যামাং দিস, এই ব্যারেন ক্র্যাগস, ব্যারেন কথার অর্থ কি? BARREN, ব্যারেন হচ্ছে বন্ধ্যা, বন্ধ্যা অর্থাৎ বলতে পারে কি আনপ্রোডাক্টিভ, যেখানে কোনো ফসল ফলে না। ক্র্যাগস মানে কি? CRAGS, ক্র্যাগস হচ্ছে খাড়া পাথর, খাড়া পাথর। among these barren crags, এই খাড়া পাথরের মতো অনুর্বর জমিতে বসে থেকে কোনো লাভ নেই। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, ম্যাচড মানে কি? সঙ্গী। উইথ অ্যান এজেড ওয়াইফ, নিজের স্ত্রীকে বলছেন, অর্থাৎ পেনিলোপিকে বলছেন, বয়স্কা স্ত্রীর সঙ্গী হয়ে থেকে কোনো লাভ নেই। স্ত্রীর বয়স হয়ে গেছে, আর সেই আগের উদ্দামতা নেই, সেই উদ্দাম প্রবণতা নেই, তাই বয়স্ক স্ত্রীর সঙ্গী হয়ে তার পাশে থাকাতে কোনো লাভ তিনি খুঁজে পাচ্ছেন না। আই মেট অ্যান্ড ডোল, আই মেট অ্যান্ড ডোল, এই জায়গাটা আলাদা করে দাও এজেড ওয়াইফ পর্যন্ত। তাহলে যদি বলা হয় যে কোনটাতে কোনো লাভ নেই, একজন অলস রাজা হয়ে কোনো লাভ নেই, স্ফুলিঙ্গহীন চুল্লির পাশে থেকে কোনো লাভ নেই, অনুর্বর খাড়া পাথরের মাঝখানে থেকে কোনো লাভ নেই, বয়স্ক স্ত্রীর সঙ্গী হয়ে কোনো লাভ নেই। আই মেট অ্যান্ড ডোল, মেট মানে কি? মেট মানে মেজার আউট, মেট মানে মেজার আউট, মেট অ্যান্ড ডোল একসঙ্গে লিখে রাখতে পারো, পরিচালনা করা। মেট অ্যান্ড ডোল, মেট অ্যান্ড ডোল, মেট অ্যান্ড ডোল, বাংলায় বলবো পরিচালনা করা, পরিচালনা করা। তাহলে কি, আই মেট অ্যান্ড ডোল, আমি পরিচালনা করি। কি পরিচালনা করি? আনইকুয়াল লস, আনইকুয়াল মানে কি? যেটা ইকুয়াল নয় মানে অসমান,
সেই অসমান আইন কানুন, আদ্যিকালের অসমান আইন কানুনগুলোকে আমি পরিচালনা করি আনটু, আনটু মানে মাঝে, কাদের মাঝে? এ স্যাভেজ রেস, স্যাভেজ মানে বর্বর বা অসভ্য, আর রেস মানে জাতি। তাহলে বর্বর জাতির মাঝে সেই অসমান আইন কানুনগুলোকে আমি পরিচালনা করি। দ্যাট হোল্ড, দ্যাট বলতে কি? ওই জাতিগুলো যারা, যারা কি করে না হোল্ড, ওর মানে সম্পদ জমা করা, সম্পদগুলোকে জমা করে রাখে, অ্যান্ড স্লিপ ঘুমায়, অ্যান্ড ফিড খাবার গ্রহণ করে, অর্থাৎ খায় দায় ঘুমায়। যে অসভ্য বর্বর জাতিগুলো যাদের একটাই কাজ খায় দায় ঘুমায়, আমি তাদের জন্য অসমান আইন কানুনগুলোকে পরিচালনা করি, বন্টন করি। অ্যান্ড নো নট মি, আমার সম্পর্কে তারা কিছুই জানে না, আমাকে তারা জানেই না। আমি এই ব্যক্তিগুলোর জন্য রাজ্য শাসন করছি, এই ব্যক্তিগুলোর জন্য অসমান আইন কানুনগুলোকে পরিচালনা করছি সবার মাঝে, আর এরাই কিন্তু আমাকে কোনো জায়গা দিচ্ছে না। তাহলে এতে কোনো লাভ নেই। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, কিন্তু আমি তো আমার যাত্রা থামাতে পারি না, আমি আমার যাত্রা থামাতে পারি না। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, আই উইল ড্রিঙ্ক, আমি পান করব লাইফ, জীবনটাকে, টু দ্য লিজ, এল ডবল ই এস, এল ডবল ই এস, লিজ মানে তলানি, তলানি। ড্রিঙ্কের গ্লাসের যে তলার অংশটা থাকে সেটা কি কেউ খায়? না, ফেলে দেয়। তাহলে জীবনটাকে উপভোগ করব আমি ওই ড্রিঙ্কের গ্লাসের তলানিটা পর্যন্ত। তার মানে কি? জীবনের সুধারস আমি আকণ্ঠ পান করব, জীবনটাকে আমি রিলিজ উপভোগ করব, আমি তোমার যাত্রাকে থামিয়ে রাখতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এর মধ্যে কিন্তু ফিগার অফ স্পিচ আছে, এই কবিতার মধ্যে ফিগার অফ স্পিচ আছে, আমি আলাদা ক্লাসে বলবো। এখানে যদি বলি আমরা আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনটাকে তলানি পর্যন্ত উপভোগ করব, পান করব, এই লাইনের মধ্যে কিন্তু মেটাফোর আছে, মেটাফোর নামক ফিগার অফ স্পিচটা আছে, তোমরা কিন্তু পাশে লিখে রাখতে পারো মেটাফোর, METAPHOR, মেটাফোর। তাহলে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনটাকে তলানি পর্যন্ত পান করব। অল টাইমস, অল টাইমস আই হ্যাভ এনজয়েড, সারা জীবন, সারা জীবন আমি উপভোগ করেছি। আই হ্যাভ এনজয়েড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সারা জীবন আমি উপভোগ করেছি। গ্রেটলি, ভীষণভাবে, দারুণভাবে আমি জীবনটাকে উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আর কষ্টও পেয়েছি ভীষণ, দারুণভাবে উপভোগ করেছি, কষ্টও পেয়েছি ভীষণ। বোথ উইথ দোজ, বোথ উইথ দোজ, তাদের সঙ্গে, কাদের সঙ্গে? দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবেসেছিল, যারা আমাকে ভালোবেসেছিল তাদের সঙ্গে থেকেছি, সারা জীবন ধরে আমি আনন্দ উপভোগ করেছি এবং কষ্টও পেয়েছি অনেক। অ্যান্ড অ্যালোন, আর একা, অন শোর, সমুদ্র তীরে, একা সমুদ্র তীরে, হোয়েন, যখন, থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেইনি হায়ার্স, থ্রু মানে মধ্য দিয়ে, যখন, থ্রু স্কাডিং ড্রিফটস, স্কাডিং ড্রিফটস এর বাংলা হচ্ছে দ্রুতগামী তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ, অর্থাৎ আমরা বলতে পারি রেইনি হায়ার্সটাকে আগে নিয়ে আসি। রেইনি হায়ার্স বলতে কি? ওই রোহিণী নক্ষত্র, রেইনি হায়ার্স হচ্ছে রোহিণী নক্ষত্র, জাস্ট লাইক এইরকম, এরকম একটা আমরা অংশ ভাবতে পারি কাল্পনিক ভাবে, নক্ষত্রের সমাহার, এরকম একটা অংশ, জাস্ট এটার সঙ্গে এগুলো কিন্তু যোগ থাকবে, এটা, এটাকে আমরা কি বলতে পারি? রেইনি হায়ার্স, অর্থাৎ এই রোহিণী নক্ষত্রে বৃষ্টির প্রবণতা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগটা একটু বেশি হয়। তাই বলছে থ্রু স্কাডিং ড্রিফটস, সেই দ্রুতগামী সমুদ্র তরঙ্গের মধ্য দিয়ে, দ্রুতগামী সমুদ্র তরঙ্গের মধ্য দিয়ে সেই রোহিণী নক্ষত্রের নিচে যখন, ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে কি? VEXT, VEXT, ভেক্সড মানে হচ্ছে উত্তাল, ভেক্সড মানে উত্তাল। দ্য ডিম সি, ডিম মানে কি? ডিম কথার অর্থ হলো নিস্তেজ, এই নিস্তেজ সমুদ্র যখন উত্তাল হয়ে উঠেছে, নিস্তেজ সমুদ্র যখন উত্তাল হয়ে উঠেছে, দ্রুতগামী সমুদ্র তরঙ্গে সেই রোহিণী নক্ষত্রের নিচে যখন একা থেকেছি, তখন আমি এই ব্যক্তিগুলোর সঙ্গে থেকেছি, এই ব্যক্তিগুলো আমাকে ভালোবেসেছে, আমি এদের সঙ্গে সমস্ত আনন্দ উপভোগ করেছি। আই এম বিকেম এ নেম,
আমি যেন একটা নাম হয়েছি, নেম বলতে লেজেন্ড, আমি যেন কিংবদন্তি হয়ে উঠেছি রাজ্য জয়ের মধ্য দিয়ে। ফর অলওয়েজ, আর সর্বদাই। রোমিং উইথ এ হাংরি হার্ট, যখন জ্ঞান অর্জনের জন্য একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। সর্বদাই যখন জ্ঞান অর্জনের জন্য ক্ষুধার্ত জীবন নিয়ে, ক্ষুধার্ত হৃদয় নিয়ে, আকাঙ্ক্ষার হৃদয় নিয়ে ঘুরে বেরিয়েছি। মাচ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু দেখেছি। অ্যান্ড নোন, অনেক কিছু জেনেওছি। কি কি দেখেছি, কি কি জেনেছি দেখি। সিটিজ অফ মেন, জনমানুষে পরিপূর্ণ নগর দেখেছি, অনেক ভিড়বহুল নগর দেখেছি। অ্যান্ড ম্যানার্স, সেই নগরবাসীর আচরণ দেখেছি। ক্লাইমেটস, জলবায়ু দেখেছি। কাউন্সিলস, পরিষদ দেখেছি। গভর্নমেন্টস, সরকার দেখেছি। মাইসেলফ নট লিস্ট, এরা কিন্তু আমাকে তুচ্ছভাবে দেখেনি, এরা আমাকে তুচ্ছ করে গণ্য করেনি। বাট অনার্ড অফ দেম অল, তাদের সবার কাছ থেকে আমি সম্মান লাভ করেছি। কিন্তু নিজের রাজ্যে এসে দেখছি কি, আমার রাজ্যবাসী আমাকে চেনে না। কি লাভ এখানে থেকে? বাট অনার্ড অফ দেম অল, সবার কাছ থেকে আমি কি পেয়েছি? সম্মান পেয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, ড্রাঙ্ক ডিলাইট, ড্রাঙ্ক মানে পান করেছি, ডিলাইট সেই আনন্দ, সেই উল্লাস, সেই আনন্দটা আমি পান করেছি। অফ ব্যাটেল, যুদ্ধের। উইথ মাই পিয়ার্স, আমার সহযোদ্ধাদের কাছে, সঙ্গে। পিয়ার্স মানে সহযোদ্ধা, তা সহযোদ্ধাদের সঙ্গে, অর্থাৎ যাদেরকে নিয়ে আমি যুদ্ধে জয়লাভ করেছি, সেই যুদ্ধে জয়লাভের আনন্দটা আমি পান করেছি। ফার, দূরে। অন দা রিঙ্গিং প্লেন্স, সেই তরবারির ধ্বনিতে ধ্বনিত হওয়া সমতল ভূমিতে। অফ উইন্ডি ট্রয়, উইন্ডি ট্রয় বলতে যুদ্ধে বিক্ষুব্ধ সেই ট্রয়ে, ট্রয়ের যুদ্ধ যেখানে হয়েছিল, সেই যুদ্ধের ভূমিতে, যেখানে তরবারির ঝংকার ঝঙ্কিত হয়েছিল, সেই জায়গাতে আমি কি করেছি না, যুদ্ধ জয়ের আনন্দটা আমি আমার সঙ্গীদের সঙ্গে, সহযোদ্ধাদের সঙ্গে উপভোগ করেছি। এত কিছু করেছি, লেজেন্ড হয়েছি, কিংবদন্তি হয়েছি, সবার কাছ থেকে সম্মান পেয়েছি। কিন্তু রাজ্যে এসে আমার কোনো ভূমিকা নেই, আমার ভূমিকা সম্পূর্ণ শূন্য। তাহলে এখানে থেকে কি লাভ? আশা করি অংশটা বুঝতে পেরেছি। বাকিটা পরবর্তী ক্লাসে আমরা শেষ করব।